আর বিলম্ব না করি, মূলত আমরা একটু মনোযোগ দিই। স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনাদের ক্লাস শেষে আমি ভিডিওটা দিয়ে দেব। আজকে আমি বেসিক কিছু বিষয় দেখাবো। মূলত এখানে আমি ১ থেকে ১০ পর্যন্ত সিরিয়াল কি লিখছি বা সিরিয়াল নাম্বার লিখছি। দেন হচ্ছে আমরা এখানে কিছু হেডলাইন লিখতেই পারি। যেমন হয়তোবা প্রোডাক্ট নেম। তো আমি অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতেছি। তো এখান থেকে আমি লিখলাম ধরেন PROD প্রোডাক্ট নেম। দেন হচ্ছে আমরা লিখলাম হচ্ছে কোয়ান্টিটি, QTY কোয়ান্টিটি। দেন হচ্ছে রেট, আমরা লিখলাম RATE রেট, এবং আমরা লিখলাম হচ্ছে টাকা। তো বাংলাদেশি TAKA টাকা। ওকে। তো এখন একটা বিষয় দেখেন, এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা একটু কালার দেওয়া ছিল, এটা আমি ডিজেবল করে দিচ্ছি বা নো ফিল কালার করতেছি। তো এখন এখানে আমার কথা একটু মনোযোগ সহকারে দেখবেন যে সিরিয়াল নাম্বারটা কিন্তু এই সেলের বাম পাশে আছে। আর আপনার কথা বলা শেষ করার সঙ্গে সঙ্গে মিউট করবেন। ওখান থেকে একটা শব্দ আসে, এই শব্দগুলো তো ভালো লাগে না। কথা বলার সময় আনমিউট করে কথা বলবেন, আর কথা বলা শেষ হলে আবার মিউট করবেন। এখন সুন্দর হবে, কারণ আমাদের ক্লাসের রেকর্ডগুলোর শব্দ আসবে, খারাপ লাগবে। ওকে। তো এখন এখানে দেখেন, আমি যখন এখানে স্ক্রিন শেয়ারে এই জায়গা থেকে আমরা এই সেল নাম্বারটা কি করছি যে লিখছি, তখন কি হয়েছে, বাম পাশে চলে গেছে, আবার নাম্বারগুলো ডান পাশে চলে আসছে। তো এতটুকু জায়গা সিলেকশন করার পরে, সিলেকশন করার নিয়মটা হচ্ছে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করতে হয় বা স্লিপ করতে হয়। তো এখন যদি আমি এখান থেকে আমি আপনাদের একটা বিষয় দেখাই, এই যে আমি এই লেখাটাকে ঠিক সিরিয়াল লেখাটা এখানে আনবো, প্রোডাক্ট লেখাটা মাঝখানে আনবো, তাহলে এটার জন্য আমরা এই অ্যালাইনটা ব্যবহার করবো। এটা হোম মেনুর অধীনেই থাকে। ক্লিয়ার? শুনতে পাচ্ছ ইতি? তো আমরা একটু দেখি, আমরা এখানে সিলেকশন করছি, দেন এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি মাঝখানে আসছে। একই রকমভাবে আমরা চাইলে এই সিরিয়াল নাম্বারটাকে সিলেকশন করে আমরা এই অ্যালাইনমেন্টে ক্লিক করলে অটোমেটিকলি মাঝামাঝি আসবে। এবং যেহেতু হেডলাইন, সেহেতু আমরা চাইলে এখান থেকে বিতে ক্লিক করে বোল্ডে ক্লিক করে আমরা লেখাটাকে বোল্ড করতে পারি। এখন যেহেতু আমরা শুরু করছিলাম, প্রাসঙ্গিক ক্ষেত্রে যে কোনোভাবে ভুলবশত হোক বা ইচ্ছা অনিচ্ছা যাই হোক, এই বাম পাশে একটা কলাম আমরা কি খালি রাখছি। আমার কথা শুনতে পাচ্ছেন? ফাহিম ভাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি সর্বশেষ একটা লেটার টাইপ করলাম, কি বলেন তো? তিনটা ওয়াই। এবং এখন তার মানে আমার সঠিক সময়ে সেই স্ক্রিন দেখতে পাচ্ছে। ঠিক আছে। এখন এখানে আমরা এই বাম পাশে একটা কলাম আমরা ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে হয়তো বা ছিল, এখন যদি মনে করি যে এখানে আমরা রাখবো না, তাহলে রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ডিলিট, তাহলে কলামটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। এখন এই যে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন সব জায়গায় ক্লিক করা যাবে না। রাইট বাটন ক্লিক করার জন্য স্পেসিফিক কিছু জায়গা আছে। যেমন আমি যদি কলামকে কন্ট্রোল করতে চাই, তাহলে এখানে 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 অর্থাৎ এই কলামের যে নামগুলো বা এই যে এই এরিয়াটা, যে আমাদের যে এই এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে ক্লিক করতে হবে, তাহলে সেই কলামটা সিলেকশন হবে। ক্লিয়ার? যদি আমি এখানে ঠিক এই জায়গায় রাইট বাটন ক্লিক করি, তাহলে কে কলামটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, ডিলিট বা যাই কিছু করি না কেন। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। তো একই রকমভাবে যদি আমরা এখান থেকে কোনো একটা কলাম আমরা ডিলিট করতে চাই, অথবা কলাম আমরা যদি বাড়াইতে চাই, তাহলে এখানে ইনসার্ট কলাম, ইনসার্ট কলাম হয়ে গেছে দেখেন। তো এখন এখানে একটা ইনসার্ট কলাম যদি আমি ক্লিক করি, তাহলে এখানে একটা ইনসার্ট কলাম হয়ে যাবে। কিন্তু এখন যদি মনে করি যে এই কলামটা আমার প্রয়োজন নাই, এই কলামটা প্রয়োজন নাই, যে রেড আকার করলাম এবং এই যে রেড কালার করলাম। তো রেড দুইটা কালার করছি, ফাহিম ভাই শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? এ কলাম, ডি কলাম, মনে করি এই কলাম দুটো হচ্ছে অতিরিক্ত। এগুলোকে জাস্ট এই যে এই যে এ বরাবর আসার পরে রাইট বাটন ক্লিক, দেন ডিলিট। একই রকমভাবে এখানে সি বরাবর রাইট বাটন ক্লিক, দেন ডিলিট, তাহলে কলামটা ডিলিট হয়ে যাবে। তাহলে অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় আমরা হচ্ছে কলামকে ডিলিট করতে পারবো। একই রকমভাবে আমি যদি এই যে 7-এর উপরে রাইট বাটন ক্লিক করি, তাহলে 7 নাম্বার রটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করলে এটা আসলে র ডিলিট হবে। তাহলে এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডিলিট করলে কি আসলে কলাম ডিলিট হবে? না, কারণ আমি রাইট বাটন ক্লিক করছি রতে। আচ্ছা, র এবং কলামের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে, সেটা হচ্ছে, সরি,
এখানে ক্লিক করলে কলামের এক্সেস আসবে, আর এই এই দিকটাতে ক্লিক করলে র এক্সেস আসবে। ক্লিয়ার? ওকে। তো তাহলে এখন এতটুকু জায়গা আমরা সিলেকশন করলাম, করার পরে এখান থেকে একটা কালার দিলাম, দেখেন দেখতে সুন্দর লাগবে। এখন এখানে যদি আমরা একটা বিষয় চিন্তা করি যে আমি ৯ পর্যন্তই আমরা ডাটা রাখি, তো এখানে কি করব, আমরা টোটাল লিখব। তো এখানে আমাদের যেই প্রোডাক্ট নেমগুলো দিলাম, যেটাই লিখি না কেন, হ্যাঁ, তো প্রোডাক্ট, তাহলে এতটুকু প্রোডাক্ট কোয়ান্টিটি আমরা লিখলাম। আচ্ছা, এভাবে লেখার পরে যদি মনে করেন যে কোয়ান্টিটিটা ঠিক মাঝামাঝি নেবেন, তাহলে এখানে সিলেকশন করার পরে আমরা আবার অ্যালাইনে ক্লিক করব, তাহলে কোয়ান্টিটির যে নাম্বারগুলো ঠিক কলামের মাঝামাঝি হবে। ক্লিয়ার? একই রকমভাবে যদি আমরা রেট লিখি, যেমন হচ্ছে 60 টাকা, এটা হয়তো 50 টাকা পিস, তো তাহলে এই লেখাটাকে যদি আমরা মাঝামাঝি আনতে চাই, তাহলে আমরা এখানে সিলেকশন করার পরে ঠিক এই অ্যালাইনটাতে ক্লিক করলে মাঝামাঝি আসবে। তো এখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, সেটা হচ্ছে আমাদের এই যে হোম মেনুর অধীনে এই জায়গাটাকে অ্যালাইন বলা হয়, যে দেখেন এখানে লেখা আছে অ্যালাইন। ক্লিয়ার? তো এই অ্যালাইনটা এটা মূলত কলামের সেন্টার করে, আর এটা হচ্ছে র সেন্টার করে। আচ্ছা, এখন এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এটা ইনডেন্ট, এগুলোকে ইনডেন্ট বলে। ইনডেন্টটা আমি পরবর্তীতে এক্সপ্লেইন করব, ইনডেন্টটা খুব জটিল কিছু নয়, প্রয়োজন হয় না। তো এখন প্রশ্ন হলো যে আমরা যদি লেখাটাকে এখন এটাকে সিলেকশন করার পরে এখানে ক্লিক করি, তাহলে ঠিক ওই কলামের মাঝামাঝি হবে। ক্লিয়ার? যেমন আমি প্রোডাক্টগুলো বাম সাইডে অ্যালাইন হয়ে আছে, এখন যদি আমরা সিলেকশন করার পরে এখানে ক্লিক করি, তাহলে দেখেন মাঝামাঝি হয়ে গেছে। ঠিক আছে? তো এই অ্যালাইনমেন্টগুলো আমরা বেসিক একটা বিষয়, এগুলো আমরা দেখব ট্রাই করে। তারপরে যদি মনে করি যে আমরা এটা টোটালের লাইনটাকেও কালার করব, তাহলে সিলেকশন করার পরে এই যে এখানে একটা, এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় বাকেট টুল, এই যে বাকেট, হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা কালার চুজ করে এখানে দিতে পারি। তো তাহলে এখানে আমরা টোটালটা লিখব। কিন্তু মজার ব্যাপার হলো অনেক শীটে দেখা যায় যে, একটু মনোযোগ সহকারে দেখবেন, যে অনেক সময় আমরা কোনো কাজ দেখি যখন, দেখবেন যে এই এরিয়াটা থাকে না, যেমন এই যে এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা থাকে না, অর্থাৎ এইটা একবারে এতটুকু একটা লাইন হয়ে যায়। এটা করার জন্য যেটা করতে হয়, এটাকে মার্জ সেল বলে, মার্জ সেল। তো মার্জ সেল কীভাবে করে, মার্জ সেল করার জন্য এতটুকু জায়গা সিলেকশন করব, করার পরে রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে মার্জ সেল অপশন এখানে পাবো। আর এখানে যদিও এক্সেলে মেবি রাইট বাটন ক্লিক মানে মার্জ সেল অপশন নাই, সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি যে এই যে এটা হচ্ছে মার্জ সেল অপশন, হোম মেনুর অধীনে, হোম মেনুর অধীনে এখানে একটা মার্জ সেল অপশন আছে, এই যেটা। তো এখানে যখনই আমরা ই করব, যে মার্জ সেলে ক্লিক করব, তখন এটা মার্জ হয়ে যাবে, মার্জ অ্যান্ড সেন্টার। দেখেন এখন কি এই যে, আচ্ছা, ইতি কি ক্লাসে আছে? স্ক্রিন সঠিক সময় দেখতে পাচ্ছে কিনা? আচ্ছা, তো এই যে এখানকার যে রেখাগুলো, এগুলো কি হয়ে গেছে, ভিনিশ, ভিনিশ হয়ে এই পর্যন্ত একটা লাইনে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার? তো এটাকে মার্জ সেল বলে। তো এখন এখানে আমরা লিখতে পারি টোটাল, টি ও টি এ এল, টোটাল। তো এখন লেখাটা মাঝখানে আছে, মানাচ্ছে না, তো সেহেতু আমরা কি করতে পারি, এই যে আমি এখানে যেখানে দেখাচ্ছি, এখানে ক্লিক করে আমরা লেফট হ্যান্ড সাইড, সরি রাইট সাইডে নিয়ে আসতে পারি। যেহেতু টোটালটা এটা আসবে, মনে করেন টোটাল অ্যামাউন্টটা হয়তো এরকম একটা অ্যামাউন্ট আসলো, তাহলে টোটাল লেখাটা যদি এই টোটাল যে ইংরেজি টেক্সট টোটালটা যদি এত দূরে থাকে, ভালো লাগবে? অবভিয়াসলি ভালো লাগবে না। অথবা যদি বামে থাকে, ভালো লাগবে না। মাঝামাঝি থাকলেও ভালো লাগবে না। তবে ডান পাশে কি এই সেলের সাথে যদি লাগে থাকে বা এর সাথে যদি অ্যাটাচ হয়ে থাকে, তাহলে ভালো লাগবে, রাইট? তো এই যে অ্যালাইনমেন্টগুলো, এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু আমাদের শিখতে হয়, যে আসলে কোন টেক্সটটা বামে দেবো, কোনটা ডানে দেবো, অথবা কোনটা সেন্টারে দেবো।
এখন সিরিয়াল নাম্বারটা হচ্ছে মাত্র এখানে 1 ডিজিট। এখানে এত বড় কলামটাকে আমরা না রেখে কলামটাকে কিভাবে চাপাইতে হয় আমি দেখাই দেই। তো কলামটাকে চাপানোর জন্য যেটা করতে হবে, এই যে এখানে যে রেখাটা আছে, এখানে যখন আমরা কার্সর আনবো তখন অ্যারোটা দেখেন কালো একটা অ্যারো চিহ্ন আসবে, তখন চাপ দিয়ে ধরে এভাবে আমরা চাপাই দিতে পারি। প্রোডাক্টের নাম একটু বড়ই করতে পারি, কোয়ান্টিটি একটু ছোট করতে পারি, ঠিক আছে? তো তাহলে এভাবে আমরা অ্যালাইনমেন্টগুলোও শিখতে হবে। এই সবার নিচের লাইনটাকে আমরা বোল্ড করে দিতে পারি, এই যে এটা বোল্ড করলাম। তো দেখেন সর্বোপরি এই সেটআপগুলো আমাদের জানতে হয়। অনেকেই আছে কাজ করে কিন্তু সেটআপগুলো জানে না। আচ্ছা, বুঝতে পারছেন? তো তাহলে এই অ্যালাইনমেন্টগুলো আমরা শিখতে হবে, কলাম বড় করা, ছোট করা, কলাম অ্যাড করা, কলাম রিমুভ করা। মনে করেন এখানে কোনো কারণে বলল যে সিরিয়ালের পর প্রোডাক্ট, প্রোডাক্টের পরে মডেল দেন। সব প্রোডাক্ট তো আর এক মডেল হয় না, হয়? বা সাইজ। তাহলে এখানে আমি এই সির উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি এখানে একটা কলাম অ্যাড হবে। এখন এখানে আমি লিখতে পারি সাইজ। কি লিখলাম? সাইজ। তাহলে এটা হচ্ছে হাফ, ধরেন সাইজ হচ্ছে, মনে করেন এটা এটা এই প্রোডাক্টটা সাইজটা হচ্ছে কি, মনে করেন আপনার হচ্ছে 0.5 বা 5 সাইজ। আর এই পরে একই প্রোডাক্টের এটাও আর একই নাম, বাট এটা হচ্ছে 10 সাইজ বা 100 ml সাইজ। হয় না এরকম? 50 ml, 100 ml। আচ্ছা, তো তাহলে এই যে আমরা সাইজের যে কলামটা, এটা কি আগে ছিল? ছিল না। কি করলাম? অ্যাড করলাম। কিভাবে অ্যাড করলাম? আমরা রাইট বাটন ক্লিক করে জাস্ট একটা ইনসার্টে ক্লিক করছি, দেন একটা কলাম অ্যাড হয়ে গেছে। তো কোনো কারণে যদি বলে যে না আমার হচ্ছে সাইজ লাগবে না, শুধু প্রোডাক্টের নাম থাকলে হবে, তাহলে আবার রাইট বাটন ক্লিক, দেন ডিলিট। দেখেন ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? তো এই বিষয়গুলো আসলে পুঙ্খানুপুঙ্খভাবে একদম ধারাবাহিকভাবে একটা মানুষ শেখা উচিত। যে আমি যখন কোনো কিছু এন্ট্রি করতেছি, ডাটা এন্ট্রি করতে গিয়ে আমার কয়টা কলাম, কয়টা সেল আছে, সেখানে কোনো কারণে যদি কলাম অ্যাড করতে হয় তাহলে কীভাবে অ্যাড করব, কোনো কারণে যদি কোনো কলামকে ডিলিট করতে হয় কীভাবে ডিলিট করব। আমি মাঝে মধ্যে আবার দেখি যে এখানকার লেখাগুলো এভাবে হয়। কীভাবে হয় আমি একটু করি। অনেক সময় দেখবেন যে এভাবে হয় যে এ মানে এদিকে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলি মানে মানে মোট কথা লেখাগুলো এইদিকে হবে। তো এই যে অনেক সময় দেখা যায় এই লেখাগুলো কিভাবে করতে হয়, এভাবে আমরা না প্রত্যেকটা জিনিস একটা কিউরিওসিটিতে থাকতে হবে, তাহলে ভালো করা সম্ভব। যেমন আমি এখানে কয়েকটা মাসের নাম লিখতেছি। তো JANUARY, জানুয়ারি। তো জানুয়ারি লেখার পরে আমি এখানে ড্রাগ করলাম, করার পরে জুন পর্যন্ত দিলাম। তো দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্তু কোনো কারণে আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে এই 6টা মাসের সংখ্যা লিখব, কিন্তু সেই লেখাটা আমাদের খুব বেশি কিছু নাই, 2-1 ডিজিট আছে, যে জানুয়ারি মাসে 5টা, ফেব্রুয়ারি মাসে হয়তো 8টা, এরকম। কিন্তু এতটুকুর জন্য তো কলাম এত বড় দরকার নাই, আছে? আমার কথা একটু উত্তর দিন ফাহিম ভাই। আর ইতি যদি প্রপার টাইমে কথা শুনতে পাও, তাহলে এখানে লেখা আছে জানুয়ারি, কিন্তু নিচের ডিজিটগুলো আবার খুব কম। সেক্ষেত্রে এই কলামটা এত বড় করার তো কোনো মানেই হয় না। সেক্ষেত্রে কি করতে পারি? আমরা চাইলে কিন্তু এতটুকু জায়গা সিলেকশন করে আমরা লেখাটাকে উল্টায় দিতে পারি। দেখছেন? তো এখন কি করলাম, এখানে কোন পজিশন, আচ্ছা, তো এখানে কোন পজিশনে আছে লেখাটা, মানে যেটা আমরা সচরাচর থাকে। আর এখানে কি করলাম, লেখাটাকে উল্টাই দিলাম, এটাকে বলা হয় টেক্সট ডিরেকশন। তো এই ধরনের সেটআপগুলো কিন্তু জানতে হয়, এই ধরনের অপশন বা ফাংশনগুলো জানতে হয়, ঠিক আছে? শুধুমাত্র যে আমরা ইকুয়াল সাম দিয়ে যোগ করতে পারি, ইকুয়াল কাউন্ট দিয়ে মানে গণনা করতে পারি, ল্যান দিয়ে অক্ষর গুনতে পারি, এগুলোর পাশাপাশি মাইক্রোসফট এক্সেলের যে মানে অপশনগুলো আছে এগুলোও জানা খুবই 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 জরুরি। তা না হলে ভালো কিছু করতে পারবেন না, ভালো কাজ করতে পারবেন না। তো যাই হোক, এখন এতে কি ক্লাসে আছে না নাই, না ক্লাসের বাইরে? তো এই টেক্সট ডিরেকশন কোথা থেকে আসে? টেক্সট ডিরেকশন মূলত যেই লেখাটাকে আমরা উল্টাই দিব, যেমন এই টাকা কথাটাকে উল্টাই দিব, এই যে টাকা, এখানে কার্সর থাকা অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমার এই যে একটা বাটন আছে, এটাকে টেক্সট ডিরেকশন বলা হয়। এই টেক্সট ডিরেকশন কয়েকটা জায়গা থেকেই করা যায়।
আমরা এখান থেকে সাধারণত করতে পারি। তো আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে দেখবেন যে এই যে রোটেট টেক্সট আপ একটা কথা আছে। এই যে রোটেট টেক্সট আপ এবি কিন্তু দেখাচ্ছে উল্টে যাবে, যে এবি উল্টা, আর অ্যারো চিহ্নটা উপরের দিকে। তাহলে এখানে ক্লিক করলে লেখাটা উল্টে যাবে। তো টেক্সট ডিরেকশন কি ফাহিম ভাই বুঝতে পারছেন? আজকের আজকের ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, আমি প্রয়োজনে ভিডিওটা পাঠাই দেবো। ল্যাপটপের চার্জ কমে গেল, একটু লাইনে থাকেন, আমি চার্জারটা লাগাই। ওকে, তো তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে আমরা বিষয়গুলো দেখি, যে আমরা যখন কোনো মাইক্রোসফট এক্সেলে কাজ করব, করার সময় অপশনগুলো একটু ভালো করে জানতে হয়। তো আমরা যদি কোনো লেখাকে কপি করি, মনে করেন আমার কোনো কারণে আরেকটা শিট ওপেন করলাম, এই যে একটা নতুন শিট, এই শিটে এই হেডলাইনটুকু দরকার, সিরিয়াল, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, টাকা ইত্যাদি। ঠিক আছে? তো এখন আমার কথা শুনতেছেন? তো সেক্ষেত্রে আমরা কি করব, যে এতটুকু জায়গা সিলেকশন করব, করার পরে রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারি, এবং এই শিটে এসে আমরা কন্ট্রোল ধরে ভি প্রেস করতে পারি কিবোর্ড থেকে। তাহলে দেখেন ওই লেখাটা এখানে চলে আসবে। ক্লিয়ার? ওই ফরম্যাটটা এখানে চলে আসছে, দেখেন যে সিরিয়াল, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট, টাকা, এই জিনিসগুলো আর পুনরায় লিখতে হলো। তো এই শিটটা হয়তো কি, এটা স্টক ব্যালেন্স, আর এটা হচ্ছে সেলস রিপোর্ট। তো যেহেতু হেডলাইন একই হবে, সেহেতু আমরা আর নতুন করে না টাইপ করে জাস্ট ওখানে সিলেকশন করে কপি, দেন অন্য শিটে এসে পেস্ট। অথবা দেখা যাচ্ছে যে আমার ডান পাশে একটু যদি দরকার হয়, যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এবং এখানে এসে কন্ট্রোল ধরে ভি প্রেস করলাম, তার ডান পাশে আবারও নতুন করে একটা কি হলো, যে ওটা পেস্ট হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, তো এতটুকু জায়গা আমরা করলাম, ধরেন বর্ডার দিলাম। আচ্ছা, বর্ডারটা কোথা থেকে দিতে হয়, এই বর্ডারগুলো, আচ্ছা আমি আমি একটু ধারাবাহিকভাবে বিষয়গুলো বলি। তো আমি যখন এই জায়গাটাকে সিলেকশন করলাম, তখন কপি অপশনটা আসে এখানে, এই যে এখানে কপি। তো কপিটা হচ্ছে স্ক্রিন, স্ক্রিনটা একটু করি, ড্র করি। এই যে এটা হচ্ছে কপি, আর এটা হচ্ছে কাট। কপি করলে এখানে লেখা থাকবে, অন্য জায়গায় পেস্ট করা যাবে। আর এই যে সিজার বা কেচি যেটা বলে, এটাতে ক্লিক করলে লেখাটা কেটে নিয়ে অন্য জায়গায় পেস্ট করবে, তবে এখানে আর থাকবে না। এটা হচ্ছে কাট অ্যান্ড কপি। তারপরে দেখেন হোম মেনুর এতটুকু জায়গা যদি আমরা কমপ্লিট করে থাকি, তারপরে এই যে বি আছে, এটা মূলত টেক্সটকে বোল্ড করে। তারপরে এখানে ইতালিক, মানে লেখা একটু বাঁকা হয়। এখানে আন্ডারলাইন, যদি সিলেকশন করে আমরা এখানে ক্লিক করি, তাহলে লেখার নিচে একটা লাইন আসবে। তারপরে এটা হচ্ছে বর্ডার, এই সেই বর্ডার, এই যে দেখেন এই এরিয়াতে আমাদের বর্ডার আছে, কিন্তু এই এরিয়াতে বর্ডার নাই। ঠিক আছে? মানে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই এরিয়াটাতে বর্ডার নাই, এই বর্ডারটা আমরা পরবর্তীতে দিতে হয়। এখানেও ঘর আছে বা সেল আছে, এখানেও সেল আছে। পার্থক্য হলো এখানে বর্ডারটাকে অ্যাক্টিভিটিস নাই, বা বর্ডারটাকে ইনেবল করা নাই। প্রিন্টে কিন্তু এখানে সাদা আসবে, আর এখানে প্রিন্টে সেলের রেখাগুলো আসবে, আমরা বুঝতে পারতেছি। তো এই যে বর্ডারগুলো যে অপশন, হ্যাঁ, তো এই অপশনগুলো কোথা থেকে আসে, যে অবশ্যই আমরা এই, হ্যাঁ সে যাচ্ছে না, লিভ করে আবার নেন তো, নাকি আমি আবার পুনরায় দেব? স্টপ, ইন্টার স্ক্রিন শেয়ার। তো তাহলে এখন এই এরিয়াতে কি আছে, বর্ডার আছে, আর এই এরিয়াতে বর্ডার নাই। আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ, আমরা প্রিন্টে গেলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু জায়গার মধ্যে বর্ডার দেখাচ্ছে, আর এই এলাকায় কোনো বর্ডার নাই। বুঝতে পারছেন?
তো এই বর্ডারগুলো আসলে আমরা যদিও দেখতে ঘর ঘর মনে হয়, কিন্তু প্রিন্টে কিন্তু আসলে রেখা আসে না। এই জন্য আমরা বর্ডার সেট আপ করতে হয় বা বর্ডার দিতে হয়। তো বর্ডার দেওয়ার জন্য যে রেটুকু বর্ডারের দরকার এইটু সিলেকশন করার পরে আমরা এই যে এখানে ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন কিনা আজকে কিবোর্ডটা, আচ্ছা সেটা হলো এই যে এটা বর্ডার বলে, ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা এখন এই যে বর্ডার দেওয়া শিখলাম, বর্ডার বহু প্রকার আছে, বহু স্টাইলে দেওয়া যায়, সেটা আমরা পরবর্তী নয় একটা সময় দেখব। তো তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছি যে এই টেক্সটটাকে সিলেকশন করলাম, এখানে বিতে একবার প্রেস করলে নর্মাল লেখা হবে, আরেকবার ক্লিক করলে বোল্ড হবে, এখানে ক্লিক করলে ইতালিক বা বাঁকা হবে, আবার একবার ক্লিক করলে ইতালিক ছেড়ে দেবে, এখানে ক্লিক করলে আন্ডারলাইন হবে, আরেকবার ক্লিক করলে আন্ডারলাইন ছেড়ে দেবে, মানে ইনেবল অ্যান্ড ডিজেবল। তো এই যে ইউ, ইউ মানে আন্ডারলাইন, আবার ওকে। তো এখানে যে বিষয়টা আছে, এখানে ফন্ট ছোট বড় করে। তো একটা জিনিস দেখেন, আমার ক্লাসে বিরক্ত হওয়ার কোনো বিষয় নেই, আমি মনে করি এগুলো খুব সিম্পল বিষয়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার, ফন্ট সাইজ, ঠিক আছে, এগুলো কিন্তু সিম্পল বিষয়। তো এখন এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এগুলো কি অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট দেখছেন, অ্যালাইনমেন্টটা কি, যে আমরা টেক্সটটাকে কোথায় কলামের কি মাঝামাঝি রাখবো, নাকি কলামের ডানে রাখবো, নাকি কলামের বামে রাখবো, এই বিষয়গুলো এতটুকুর মধ্যে আছে। এইটা হচ্ছে টেক্সট ডিরেকশন, ওই যে টেক্সট লেখাটাকে কি উপর থেকে নিচের দিকে আসবে নাকি এরকম নর্মালি থাকবে, ঠিক আছে। ইনডেন্টটা আলাদা জিনিস, সেটা আমরা না করলেও হয়। আর এটা হচ্ছে মার্জ সেল। মার্জ সেল কাকে বলে, ওই যে একাধিক কলামকে একত্রিত করা, এটাকে এই যে এই মাঝখানে যে রেখাগুলো আছে ছোট ছোট, এই রেখাগুলো উঠে দিবে, ক্লিয়ার। তো মার্জ সেল, তো মার্জ সেলের আরেকটা অ্যাডভান্স একটা ফাংশন আছে, সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখাবো, কারণ একদিনে এগুলো বোঝা যাবে না। তো আমি যদি এখন প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই জায়গা থেকে এতটুকু জায়গা যে অপশনগুলো আছে, এটা মূলত হোম মেনু। এখানে কপি, কাট, পেস্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার, এই যে এখানে ব্লু যে কালারটা দিলাম, ফিল কালার, ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট রাইট, এবং এটা হচ্ছে টেক্সট ডিরেকশন। এটা হচ্ছে মার্জ সেল। এতটুকু কে কে বুঝতে পারছেন একটু আমাকে জানান। ইতি, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি? আছে না নাই ক্লাসে? হ্যালো, ঘুমাও নাকি? আচ্ছা আচ্ছা, আমি যেই কথাগুলো বললাম, যে এখানে কাট, কপি, পেস্ট, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, এই ফিল কালার, ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট লেফট রাইট সাইড, তারপরে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, এইগুলো আমরা আসলে বুঝি কি না? এই ফাংশনগুলো কি আদৌ কি খুব জটিল, যে আমরা না এগুলো একদিনে এতগুলো লোড নিতে পারবো না, নাকি ইতিমধ্যে কিছু জানা ছিল যে হ্যাঁ আমি এই এরিয়াটা সিলেকশন করে এখানে ক্লিক করলে এটা কালার হয়, এই লেখাগুলোকে সিলেকশন করে এই যে এর নিচে যে কালার, এটাতে ক্লিক করলে আমরা সেই ফন্টের কালারটা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এবং এই লেখাটাকে সিলেকশন করে এখানে ক্লিক করে যে 11 যে আছে, এখানে আমরা ক্লিক করে যদি আমরা 18 করি, তাহলে ফন্ট সাইজ বড় হবে। এবং এই জায়গাটাকে সিলেকশন করে এই যে এ আছে, এখানে চাপতে থাকলে বড় হবে, এখানে চাপতে থাকলে ছোট হবে, কারণ এখানে আপ অ্যান্ড ডাউন আছে। তো এতটুকু আসলে ফন্ট সাইজ। এখানে ফন্ট সাইজ, ফন্ট পরিবর্তন করার জন্য 3টা অপশন আছে। এক, এখানে ডিরেক্টলি নাম্বার ইনসার্ট করা যায়। দুই হচ্ছে এখানে ক্লিক করতে থাকা যায়। আর 3 হচ্ছে আমরা এই যে এখানে এটা দিয়ে ছোট, এটা দিয়ে বড়, ঠিক আছে। তো এতটুকু ক্লিয়ার কিনা? আসলে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আহ, মানে প্রশ্নবিদ্ধ হব কিনা, যে আসলে আমি বুঝিনি, একদিনে অনেক ক্লাস হয়েছে বিধায় আমার কাছে একটু কষ্ট হয়েছে, এরকম কিছু? কারণ এখানে কিন্তু সব ছোট ছোট বিষয়, হ্যাঁ, ছোট কি বিষয়, যে আমরা কিভাবে, হোয়াট হ্যাপেন্ড, কাজ করতেছে না কেন?
তাহলে এইটাতে মার্স সেল করে। মার্স কিভাবে করে যে আমি দেখেন, আমরা যদি অনেক সময় উপর থেকে নিচেও যদি মার্স করতে হয়, আমি একটু দেখাই। এই এরিয়াটাকে সিলেকশন করলাম, করার পরে আমি যদি এবার এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই এলাকায় একটা রেখাও থাকবে না, অর্থাৎ এই রেখাটা উঠে যাবে। ঠিক আছে, এখানে যতগুলো রেখা আছে সব উঠে যাবে। তো আমি করে দেখাই, জাস্ট ওখানে ক্লিক করতেছি, এই যে ক্লিক করলাম, দেখেন আর নাই, আছে। তো এখানে আমরা সর্বশেষ করলে কি 7,000। এখন দেখেন লেখাটা নিচে পড়ে আসছে টাইম, তাই না? তো এখন এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ঠিক মাঝামাঝি হবে। অনেক সময় কিন্তু এরকম পাওয়া যায় যে ওই কলাম জুড়ে আর তেমন কোনো তথ্য না থাকার কারণে ওটাকে মার্জ করে দিয়ে জাস্ট ওই কলামের মাঝামাঝি একটা ইনফরমেশন দিয়ে দেয়। ঠিক আছে, বুঝি নাই। এটা হ্যাঁ, যাবে, কেন যাবে না? তো এখন মূলত আমরা এভাবে এই বেসিক যে অপশনগুলো, ফন্ট কালার করা, একটু ফিল কালার করা, ফন্ট ছোট বড় করা, অথবা এভাবে সিলেকশন করে বর্ডার দেওয়া, তাহলে এগুলো প্রিন্টে আসবে। হ্যাঁ, টেবিলের যে রেখাগুলো, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট করা। এই যে লেখাগুলো আমরা শুরুতে যখন লিখি তখন এরকম বাম পাশে থাকে, তো আমরা হেডলাইনটাকে চাইলে সেন্টার করতে পারি। হ্যাঁ, তারপরে হেডলাইনটাকে বোল্ড করা, এখান থেকে নর্মালি এরকম থাকে, বিতে ক্লিক করে বোল্ড করে দিলাম। এই অপশনগুলো আমরা জানতে হয়। এখানে হোম মেনুতে আমাদের মোটামুটি অনেক অপশন আছে, পরবর্তী অপশনগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখাবো। ক্লিয়ার? তো অপশনালি আর আচ্ছা, এখন আমরা গত ক্লাসে আচ্ছা যে ফর্মুলাগুলো শিখাইছিলাম, যে কি ইকুয়াল, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, সাম প্রোডাক্ট, তারপরে হচ্ছে ল্যান্ড, ট্রিম ইত্যাদি, তাই না? এগুলো আসলে খুব কি মেজর কোনো ফর্মুলা, অনেক মানে সায়েন্টিফিক ফর্মুলা, নাকি সিম্পল? অবশ্যই সিম্পল। যে আমরা ইকুয়াল মিন লেখার পরে যে এরিয়াটা দেখে দিব, ওই এরিয়ার মধ্যে যদি কোনো সংখ্যা ছোট থাকে তাকে সে প্রেজেন্ট করবে বা প্রিন্ট করবে। কম্পিউটারের ভাষায় প্রিন্ট বলা হয়, প্রোগ্রামিংয়ের ভাষায়। হ্যাঁ, তো এখন বুঝতে পারতেছেন আমার কথা? তো এতে কি শুনতে পাচ্ছ? নাই, ঘুমাইছে। তবে হোম মেনুর আমরা একটু আগে যে ফাংশনগুলো আমরা দেখছি, এখান থেকে এতটুকুর মধ্যে খুব জটিল কিছু নাই, তবে জটিল আছে এখানে, তারপরে এখানে কিছু জটিলতা আছে, আর এই দুইটা জায়গাতে একটু বেশি, সবচেয়ে বেশি এখানে। ঠিক আছে, এখানেও আছে, এখানে অনেক কিছু শিখতে হয়। তো এতে কি আছে না নাই ক্লাসে? এটা ক্লাসের একটা কি নিয়ম লঙ্ঘন করা, ইনঅ্যাক্টিভ থাকা। আমার স্কুলে স্টুডেন্টকে আমি কখনো মারি না যদি সে পড়া দিতে না পারে। তবে অমানবিক মারধর করি তখনই যদি সে আমার কথা মনোযোগ দিয়ে না শোনে। কারণ মেজাজটা গরম হয়ে যায়, কারণ পৃথিবীর যত ভালো টিচারই হোক না কেন, সে যদি সর্বোচ্চ কোয়ালিটি লেকচার দেয় আর স্টুডেন্ট যদি না শোনে, তাহলে ওই লেকচারের কোনো ভ্যালু থাকে না। আর যতটুকুই বলে অতটুকু যদি স্টুডেন্ট মনোযোগ সহকারে নেয়, রিসিভ করে, তাহলে সে ভালো কিছু শিখতে পারবে। এই হলো বিষয়। আমরা কি ফর্মুলাতে যাব ইতিহাসে কি ক্লাসে? হ্যালো?
হ্যালো। জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া। এর ইনস্ট্যান্ট যদি রেসপন্স না পাওয়া যায় একটু খারাপ লাগে, হ্যাঁ? সেটা হচ্ছে আমি ক্লাসটা আরো একটু মানে সামনের দিকে যাব না এই পর্যন্তই? কিছু ফিডব্যাক তো দরকার আমার। হ্যালো? জি ভাইয়া। ওকে, স্ক্রিন রেকর্ড স্টপ দিচ্ছি। এতটুকু ভিডিও হচ্ছে আমি